জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নেই আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। মাইলস্টোন ট্র্যাজেডিতে আয়মান নামে 10 বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসা সেবায় সহায়তা দিতে সকালে এসেছে চীনের চিকিৎসক দল। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী হোসেন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, জানাবেন সংকটাপন্ন অবস্থায় যেসব রোগীরা চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য কতজন চিকিৎসক আসলে কাজ করছেন? যে শিশু শিক্ষার্থী আয়মান, যার মৃত্যুর খবর আমরা আগের বুলেটিনে বলছিলাম, তার মরদেহ ইতিমধ্যেই পরিবার বুঝে পেয়েছে এবং সেই মরদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে উত্তরাতে। এরপর তার মরদেহ বিমান বাহিনীর পক্ষ থেকে সেটিকে শরীয়তপুরে নেওয়া হবে, তারপরে তার সেখানে যে শেষকৃত্য অনুষ্ঠান সেটি শেষ করা হবে। এছাড়া অন্যান্য যে সকল দগ্ধ রোগীরা ইতিমধ্যে এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে মোট 6 জনের জীবন এখনও বেশ ঝুঁকিতে আছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ একটু আগেই আমাদেরকে জানিয়েছে। এছাড়াও প্রায় 15 জন দগ্ধ রোগী যারা ইতিমধ্যেই সংকট থেকে উত্তরণ ঘটেছে তারা ঘরে ফিরবেন, তারা সুস্থ হয়ে ঝুঁকিমুক্ত হয়ে তারা আগামীকাল থেকে তাদেরকে রিলিজ দেওয়া হবে বলে হাসপাতালে যারা পরিচালক আছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে একটি বিষয় তারা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, অনেকেই এখনও রক্ত দিতে কিংবা স্কিন ডোনেট করতে তারা এই হাসপাতাল প্রাঙ্গণে ছুটে আসছেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই বার্তাটি দিতে চাইছেন যে আসলে কোনো সংকট এখানে নেই, কোনো চিকিৎসা সামগ্রী কিংবা রক্ত কিংবা স্কিন যথেষ্ট পরিমাণের পর্যাপ্ত পরিমাণের সাপ্লাই তাদের কাছে আছে বলে জানিয়েছেন। কাজেই উৎসুক জনতাকে তারা গতকালকেও যেমন নিষেধ করছিলেন এখানে আসতে, আজকেও তারা সেই একই বার্তাটাই দিয়েছেন। এর পাশাপাশি বিদেশি চিকিৎসকদের যে কথা তারা আমাদেরকে জানিয়েছেন, মোট 9 জন চিকিৎসক, 5 জন এসেছেন চীন থেকে, 4 জন এসেছেন সিঙ্গাপুর থেকে। এই 9 জন চিকিৎসক তারা বাংলাদেশের যে বিশেষজ্ঞ দল কাজ করছে এখানে তাদের সঙ্গে ইতিমধ্যেই আজকে সকালে যোগ দিয়েছেন। সামগ্রিকভাবে সমন্বয় করে তারা এখানে দগ্ধ রোগীদের চিকিৎসাটি তারা সম্পন্ন করছেন এবং সেটি আরও চলমান থাকবে এবং বিদেশে নেওয়ার প্রক্রিয়া কারো লাগবে কিনা সেটা তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। পরবর্তী বুলেটিনে হয়তো বা আরও কিছু তথ্য জানাতে যুক্ত হবে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। শাম্মী, মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা আহত হয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। তার আগে জানতে চাই স্কুলের পরিস্থিতি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মেহরিন অ্যানি। জানাবেন যে স্কুলের সামনে আজকেও কোনো অভিভাবক আসলে তাদের সন্তানের জন্য সেখানে এসেছেন কিনা। আমি এই মুহূর্তে আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে, যেখানে সকাল থেকেই কোনো অভিভাবক বা শিক্ষার্থী না দেখা গেলেও ঢাকার ভেতরের যারা আছেন তারা তো আসছে, দূর দূরান্ত থেকে অনেক উৎসুক জনতাকে আমরা দেখতে পেয়েছি এবং আপনি এখনও দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক উৎসুক জনতা আছেন যারা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে এসে ভিড় করেছেন এবং তারা বাইরে থেকে দেখার চেষ্টা করছেন ভেতরের যে বিমান দুর্ঘটনার কারণে যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো আসলে দেখার তারা চেষ্টা করছে। তাদের অনেককে দেখা যাচ্ছে যে কেউ ফোন দিয়ে ছবি তুলছেন বা কেউ ভিডিও করছেন এবং শুরুতে সকালের দিকে কাউকে ভেতরে ঢুকতে না দেওয়া হলেও গণমাধ্যম কর্মী ছাড়া পরে কিন্তু যারা আসলে এসেছেন এই দুর্ঘটনার স্থল দেখার জন্য তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দিয়েছে মাইলস্টোন যে প্রতিষ্ঠানটির যে কর্তৃপক্ষরা যাচ্ছে তারা কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছেন। তো তারা এখানে আসলে তারা বলছেন যে এই যে এই বিমান দুর্ঘটনার কারণে যারা আসলে আহত হয়েছে এবং নিহত হয়েছে তারা কিন্তু তাদের যে কষ্ট থেকে আসলে তারা এখানে এসেছে, তারা দেখতে এসেছে এখানে আসলে কি হয়েছে, শেষে যে ধ্বংসাবশেষগুলো রয়েছে তারা কিন্তু এগুলো দেখতে আসছে। এবং স্কুল কর্তৃপক্ষ থেকে কিন্তু গতকাল জানানো হয়েছে যে এখন পর্যন্ত এখানে কিন্তু 18 জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং তার মধ্যে 2 জন শিক্ষক রয়েছেন এবং অভিভাবকও রয়েছেন এবং 51 জন আহতের কথা বলা হয়েছে, যার মধ্যে 40 জন শিক্ষার্থী, 7 জন শিক্ষক এবং অভিভাবক রয়েছেন 2 জন, পিয়ন এবং
আয়া রয়েছে একজন। তো সেই জায়গা থেকে আরেকটি বিষয় তারা কালকে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে এবং আজকেও তারা বলছে যে আংশিকভাবে কিন্তু রবিবার থেকে এখানে যে স্কুলের যে ক্লাস তাদের 9-10-এর ক্লাস শুরু হবে এবং কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা যে ক্লাস রয়েছে সেটি কিন্তু শুরু হবে। তো স্বামী এখন পর্যন্ত এই আমার কাছে রয়েছে এবং আজকে যে শিশুটি মারা গিয়েছে আয়মান, তা কিন্তু আজকে উত্তরের 17 নম্বর সেক্টরে তার বাদ জুমা জানাজা সম্পন্ন করা হবে এবং সেখানে প্রথম জানাজা করার পরেই কিন্তু তাকে শরীয়তপুরে নিয়ে যাওয়া হবে। তো স্বামী এই ছিল আমার কাছে সবশেষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেহেরি নানি। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 8:30টার দিকে তার নানার বাড়ি মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে তাকে দাফন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া বাবা মায়ের সঙ্গে রাজধানীর উত্তরায় 18 নম্বর সেক্টরে বসবাস করতেন। সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার শরীরের প্রায় 50% দগ্ধ হয়। পরে তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে মৃত্যুর কাছে হার মানেন মাহিয়া তাসনিম। মৃত্যুর পর চুয়াডাঙ্গার কুড়ালগাছি গ্রামে নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় তাকে। পরে শুক্রবার সকালে দাফনের উদ্দেশ্যে নেওয়া হয় মেহেরপুরের মুজিবনগরে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা হৃদয় বিদারক। এই ঘটনায় গোটা দেশ শোকাহত। শুক্রবার ঢাকা কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে 190তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, দুর্ঘটনা মাইলস্টোন। সেখানে প্রতি কোমলবতী অনেক ছাত্রছাত্রী মারা গেছে। আমি বার্নিতে গেছিলাম, সেখানে দৃশ্য দেখে কিন্তু অকল্পনীয়। এবং যারা আহত হয়েছেন আমরা তার কামনা করি, তারা যেন দ্রুত তাদের রোগ মুক্তির জন্য আমি দোয়া করছি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। শুক্রবার সকালে দিয়াবাড়ি তারাটেক মেইন রোডে উমায়ের নূর, তাসফিক, বুরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের পরিবারের কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। পরে বিমান বাহিনীর প্রধান ও তার সহধর্মিণী ও বাফওয়ার সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় বিমান বাহিনীর প্রধান। এর আগে নাজিয়া নাফিত 2 সহোদরের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাহিনীর প্রধান। পরে তাদের বাসায় গিয়ে স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে, যাদের মধ্যে একজন ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে বাসবদুয়া সীমান্তে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিল্লাত, লিটন ও আফসার নামের 3 যুবক গুলিবিদ্ধ হন। পরে তাদের মধ্যে মিল্লাত ও আফসারকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, আর আফসার এখনও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ লিটনকে বিএসএফ সদস্যরা ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা 11:30টার দিকে তার মৃত্যু হয়। বিজিবি জানায়, সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি। ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি মুক্ত করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত রুকন সম্মেলনে এই কথা বলেন তিনি। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়া ভিজাতে চাই না।
আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমদানি রপ্তানিতে চট্টগ্রাম বন্দর ব্যবহারে সেবা মাশুল গড়ে 30% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃমন্ত্রণালয় ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাইরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রপাগান্ডা যেন না করে। দ্বিতীয় দিনে গড়ালো থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক সংঘাত। ইতিমধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, যার মধ্যে 15 জনই থাই নাগরিক। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে থাই সরকার। স্থাপন করা হয়েছে 3 শতাধিক আশ্রয় কেন্দ্র। যদিও জাতির সার্বভৌমত্বকে সমর্পণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। বিপরীতে কম্বোডিয়া সরকারের অভিযোগ, দেশটির ভূমি দখল করতে চায় থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেল বৃহস্পতিবার সীমান্তের বিরোধপূর্ণ অঞ্চলে ল্যান্ডমাইনের বিস্ফোরণে আহত হন 5 থাই সেনা। এরপরই সামরিক সংঘাতে জড়ায় 2 দেশ। পাকিস্তানের সাথে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক দিগন্ত খুলে দেবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামীতেও জাতীয় দলের এই সফলতা অব্যাহত থাকবে বলে মনে করছেন তিনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ক্রিকেটের উন্নয়ন ও সফলতা আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান ও এসিসির প্রেসিডেন্ট মহসিন নাকভির সাথে সৌজন্য সাক্ষাতে আশাব্যঞ্জক আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ পাকিস্তানের সাথে এই টি-20 সিরিজটা জিতেছে, এটাই আমাদের জন্য আশাব্যঞ্জক আমি মনে করি। আশা করি সামনের দিনেও বাংলাদেশ জাতীয় দলের এই সফলতা অব্যাহত থাকবে, সামনে ভালো উন্নতি হবে এবং ক্রিকেটের মাধ্যমে রিজিওনাল সম্পর্কটা বোথ পলিটিক্যাল এবং কান্ট্রি টু কান্ট্রি সম্পর্কটা সামনের দিনে আরও লেভারেজ পাবে। যেখানে বাংলাদেশ ভালো সেখানে পাকিস্তান সেটা নিয়ে উপকৃত হতে পারে, যেখানে পাকিস্তান ভালো সেখানে আমরা তাদের থেকে সেটা নিয়ে উপকৃত হতে পারি। এছাড়াও আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের ওভারঅল সম্পর্ক এবং কোলাবোরেশনের ব্যাপারে আলোচনা হয়েছে। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।